আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিকুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত জানাইয়ার। আমরা আছি মানিকুনা মাছভাড়া বড় বাড়ি। আপনারা সবে জানেন আমরার এই অত্র এলাকার কৃতি সন্তান, আমরার গর্বিত সন্তান, লাল সবুজের অংশীদার বীর মুক্তিযোদ্ধা জনাব মাহতাবউদ্দিন আহমদ মাতাব্বাই তাই দীর্ঘদিন আর্মিত আসলা, মুক্তিযুদ্ধত অংশগ্রহণ করছেন, এরপরে বসনিয়ার যুদ্ধ করছেন, এরপরে রিটায়ার্ড হইয়া বর্তমানে আমেরিকাত আছেন। আপনারা জানেন এমকে টিভি এইটা মানিকুনার টেলিভিশন। আমরা সব সময় মানিকুনার সব সুন্দরে তুলিয়া ধরতাম চাই। আমরা শ্রদ্ধার সাথে সব সময় মানিকুনার গুণীজন অকলরে স্মরণ করি। আপনারা জানেন যে এমকে টিভির খাম হইল মানিকুনার সুন্দরে তুলিয়া ধরা। আর কোনো জাত বদনাম ইলা আছে যে বদনাম নাই, ইলা কোনটা নাই। বদনাম থাকলেও আমরা হই না। ওটার নাম হইল এমকে টিভি। মানিকুনার কোনো বদনাম নাই, যত সুন্দর আছে সুন্দরে তুলিয়া ধরি। আমরা মানিকুনার গর্বিত সন্তান অকলরে টুকাই টুকাইয়া বার করি। আর যারা ইতিমধ্যে গত হয়ে গেছেন তারার কথা বারবার কই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আর ডাক্তার মিনহাজউদ্দিন আহমদ, যিনি একাধারে মুক্তিযোদ্ধা সংগঠক, এরপরে ফেঞ্চিগঞ্জ আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, এরপরে সালিশ ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় এখন মানুষ আসলা। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা মুক্তিযোদ্ধা যতজন আসলা মানিকুনার কৃতি সন্তান অকল, মহিউদ্দিন আরজু মিয়া, এরপরে আব্বাস উদ্দিন লুলা, এরপরে খলিলুর রহমান সংখ্যা, এরপরে আমরা রফিক উদ্দিন বর্তমানে আসেন, এরপরে আমরার আশিদ আলী চাচা, এরপরে কুরফান আলী চাচা ইতিমধ্যে গত হয়ে গেছেন। তে আমরা চকুর মাঝে বেঁচে থাকা মাত্র 2জন মুক্তিযোদ্ধা আসেন মানিকুনার, আমার জানা মতো হইয়ার, জানি না আপনি জানলে তো আরো আছে। 2জন হইলে একজন পশ্চিম পাড়ার বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উদ্দিন অবসরপ্রাপ্ত, সালাউদ্দিন পারভেজর আব্বা, আর মাছভাড়ার হইলে আমরা মাতাবউদ্দিন ভাই। আপনার লগে মাছভাড়ার আর কোনো মুক্তিযোদ্ধা আসলা নেই সময় না? আপনি একলাও? মাতাবউদ্দিন ভাই শুরু থেকে মাছভাড়ার একমাত্র মুক্তিযোদ্ধা। আমরা সৌভাগ্য আমরা ইলে একজন ব্যক্তিরে পাইছি যে বাংলাদেশে স্বাধীন করিয়া দিছেন। আমরা বাংলায় কথা কইতাম পারিয়ার, আমরা বাংলাদেশের বাংলায় গান গাইতাম পারিয়ার, আমরা গর্বর সাথে আমরা কইতাম পারি যে আমি বাঙালি। আচ্ছা, আমি হিসাবরে তো কত কথা মাতানির আইছিল, আপনার আন্দাজ মাতিবারও সাহস আমার নাই, কিতা কইতাম আর আমার এই সাহসে দেন না। আপনি যদি আপনার ছোটবেলা তো নে একটু বড় হইয়া খিলা মুক্তিযুদ্ধত গেলা, আর্মিত খিলা গেলা, সংক্ষেপে যদি কইন আপনার ছোটবেলার কোনো কথা, প্রাইমারি শিক্ষা কোন জায়গাত আপনার? প্রাইমারি স্কুল মানিকুনা প্রাইমারি স্কুলের তখন আমার লাস্ট প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসলে আব্দুল জব্বার সাহেব, তার বাড়ি ইলাসপুর। একদিন আমার ক্লাসে জিজ্ঞাসা করলাম, মাতাব তুমি কী হইবা? আমি বড় হইলে কী হইবা? আমি না আর্মিতে যাব। ঠিক ওই প্রত্যুত্তরে যখন আর্মি হওয়ার পরে আমি ওনার সাথে দেখা হয় রেল লাইনের উপরে, আমি সিলিয়ার যাইতেছি, তো রেল লাইনের উপর দেখার পরে ওনার সালাম করছি, সালাম করে করছি, স্যার আমি তো মাহতাব, তুমি কোথায় আসো? আমি তো আর্মিতে আছি স্যার। তো তুমি তো কথা রাখছো, বলছো তুমি তো কথা রাখছো। বলে জি স্যার আমি কথা রাখছি, আমি আর্মিতে আছি। এরপরে আপনার প্রাইমারি শিক্ষা, আপনারা জানেন দর্শক সকল যে মানিকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1840 ইংরেজিত হয়েছে। সুতরাং আর মাত্র 15 বছর বাদে আমরা 200 বছর হইব। আমি জানি না আপনার স্কুল কত সালের, আপনি কমেন্টও জানাইবা। আমরা কেউ কইন সিলেটর সর্বপ্রথম স্কুল মানিকুনার, কেউ কইন 2 নম্বর, আমরা জানি না ক নম্বর। আপনার তার ছবিটা আমরা অন্য কমেন্টও দেন যেন আপনার স্কুল কত ইংরেজি। আচ্ছা, এরপরে আপনার প্রাথমিক শিক্ষা মানিকুনাথ, এরপরে মাধ্যমিক শিক্ষা ঢাকা তুকিন হাই স্কুল, এরপরে কলেজ জীবন ইন্টার পর্যন্ত আপনার সিলেট মদন মোহন কলেজ। পরে তো আমি আর্মিতে যোগদান করি হলে বিফোর লিবারেশন। এরপর থেকে আপনার কিছুদিন আপনার প্রাইভেট ক্লাস করছি, হায়ার এডুকেশনের জন্য প্রাইভেট, এটা চিটাগাং আপনার গভর্নমেন্ট কলেজ প্রাইভেট। তো সে পরবর্তীতে আর সুযোগ পাই নাই, পোস্টিং হয়ে যায় আর কি, আর লেখাপড়ার সুযোগ পাই নাই আর কি।
এইভাবেই চাকরি শেষ করে পরবর্তীতে আপনার সৈনিক জীবন শুরু। একটা মুক্তিযুদ্ধর কতদিন আগে ভর্তি হয়েছিল আনুমানিক? আনুমানিক মাস 3 হলো এরকম হবে। 3 মাস আগে। হ্যাঁ। 71-এর শুরুতেও আপনি ঢুকে? শুরুতেই আর কি। আচ্ছা। এরপরে আপনার মুক্তিযুদ্ধ, আপনি তো পাকিস্তানের আর্মি, পাকিস্তান আর্মিত যোগ দিছেন? হ্যাঁ জি। আচ্ছা, এরপরে আপনার পাকিস্তান আর্মি, আপনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে গিয়া মুক্তিযুদ্ধ করা লাগলো কিতা লাগে? আপনি ডরাইলা নানি বলে আপনার চাকরি যাইব কি, মারে মারি লিব, বাইরে মারবো, এটা কোনটা ভিতরে আইছে না? না, আমি যোগদান করছি এই জন্য যে আমার দেশের জন্য, বাঙালি জাতির ম্যান্ডেট, ইলেকশনে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা তো চক্রান্ত করে আমরা সেইটা দেয় নাই আমাদের শাসন করার জন্য পাকিস্তানকে, বরঞ্চ তারা আরও ঊর্ধ্বে আমাদেরকে রাত্রের আধারে গুলি করা শুরু করছে, নির্বিচারে আমাদের অনেক জনগণকে মারলো, লক্ষ লক্ষ মানুষ মারলো, আমাদের মা বোনের ইজ্জত লুটলো। সেইটার প্রতিকার হিসাবে আমরা অস্ত্র হাতে নিয়েছি। সেটার জন্য আমরা বুকক্ষেপ করি নাই, আর কোনো ভীতও নাই, কোনো কিছু নাই। হয়তো পাকিস্তানের সরকারের চোখে আমরা বিদ্রোহী, কিন্তু আমাদের দেশের জন্য আমরা সার্থক জীবনে। আচ্ছা, উসমানী সাহেবের লগে আপনার কত ইংরেজিত দেখা হয়েছিল? উসমানী সাহেবের সাথে সাক্ষাৎ আমার 1970 সাল, একটা টাইম অফ ইলেকশন। ওই সময় আমি ওনার একজন কর্মী ছিলাম, কলেজ থেকেই আসছিলাম আমাদের এলাকার, উনি নমিনেশন প্রাপ্ত, এই জন্য আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম তখন ওনার ইলেকশনের সময় আমাদের এলাকার কর্মী হিসাবে আর কি। শ্রোতা বন্ধু সকল, আপনারা জানাইতাম স্যার, আমরা সিলেটর মানুষ, আমরা সিলেট 3 দক্ষিণ সুরমা যেটারে কয়, আমরা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা। আমরা সৌভাগ্য হয়েছিল আমরা মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. উসমানী সাহেবর আসনের মানুষ। আমরা সৌভাগ্য, উসমানী সাহেবরে অন্তনে ফাঁস করাই দিছিলাম 70-এর ইংরেজিত, আর ও সময় উসমানী সাহেবর টাইম কর্মী, তাও আমরা ভালো লাগে। এরপরে আপনি হইয়া যাক। সেই হিসাবে ওনার ইন্সপায়ারে আমি আর্মিতে যোগদান করি, এবং উনি নিজেই আমাকে ক্যান্টনমেন্টে পাঠাইছে, চিটাগাং ক্যান্টনমেন্টে আর্মিতে যোগদান করার জন্য, এবং সেখান থেকে আমি আর্মিতে যোগদান করি। ওনার ইন্সপায়ারে উনি আমাকে আর্মিতে ভর্তি করার জন্য উনি উৎসাহ দিছে। আচ্ছা, আমরা এরপরে জানছি যে আপনার অধীনস্থ অনেক সেনা কর্মকর্তা, যেমন বিডিআর বিদ্রোহের সময় অনেক 57 জন অফিসার সহ সম্মানিত অফিসার সকল মারা গেছেন, অনেক বর্তমান যে সেনা প্রধান সহ অনেক সেনা প্রধান সকল আপনার অধীনস্থ থাকিয়া চাকরি করছেন। একটু গল্প যদি আমরা তারারে আপনি ট্রেনিং দিচ্ছেন, ওটা শুনছিলাম আমি, সঠিক বেঠিক জানি না, একটু যদি কইবা। আপনারা জানেন, দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ আর্মিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি গঠন করা হয় অফিসারদের ট্রেনিং করার জন্য, এবং এই অফিসার ট্রেনিং করার জন্য প্রথম যে প্রতিষ্ঠানটা হয় সেটা কুমিল্লাতে, ময়নামতি ক্যান্টনমেন্টে। আমি সেখানে একজন প্রশিক্ষক হিসাবে আমি সুযোগ পাই, এবং এই সুযোগের জন্যই আমি সেখানে প্রথম বেসে ট্রেনিং করাই, এবং দীর্ঘদিন আমি ওই একাডেমিতেই আমি ইনস্ট্রাক্টর ছিলাম। ওই সময় যে আপনি যে প্রশ্নটা করছেন যে 57 জন অফিসারের কথা বলছেন, এটা খুবই প্যাথেটিক্স। তখন আমি নিউ ইয়র্কে এই দুর্ঘটনাটা আমি দেখি এবং খবর টেলিভিশনে দেখি, আমি 3 দিন খাওয়া দাওয়া করতে পারি নাই। আমার এই 57 জন অফিসারের মধ্যে 54 জন অফিসারই আমার আন্ডার ট্রেনিং প্রাপ্ত ছিল, এবং কিছু কিছু অফিসার ছিল যাদের সাথে আমি আর অন্যান্য ট্রেনিং করছি। আমি মনোনীত হয়েছিলাম প্যারা কমান্ডোর জন্য, ইন্দোনেশিয়া যাওয়ার জন্য ট্রেনিংয়ে। তো ওই প্যারা কমান্ডোর যে বেসিক ট্রেনিং যেটা শুরু হয়েছিল মানে ঢাকা সেনানিবাসে, ওই সময় সেখানকার অনেক অফিসার মানে আমার সাথে মানে ট্রেনিংয়ে ছিল। আমার প্রেশার বেশি হয়ে যাওয়ায়, শরীরে প্রেশার ছিল, এই জন্য আমি মনোনীত হইতে পারি নাই। কিন্তু সেই অফিসারগুলোর মধ্যে কয়েকজন অফিসার ওখানকার
মানে উনি এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর কি। ওনাদের কথা আমার সবসময় স্মরণ হয়, এবং ওনাদের নাম যখন আমি জানতে পারছি যে ওনারা ওখানে শহীদ হয়েছে, তখন আমি খুব কষ্ট পাইছি। এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত আমার ছাড়িয়ে দিছিল। আমি তখনকার পরবর্তীতে যে সেনাপ্রধান আসছে জেনারেল মঈন সাহেবের পরে জেনারেল মুবিন, উনি আমার প্লাটুন ক্যাডেট ছিল। ওনাকে আমি ফোন করছি, ফোন করে বলছি, স্যার কি আমরা কি চলে আসবো দেশে? পেটের দান্দা বিদেশে আসছি স্যার, কিন্তু এই যে পরিস্থিতি দেখতেছি স্যার, দেশে কি ফেরত চলে আসবো? পরে দেখছি যে ওনার জন্য এটা হিতে বিপরীত আসবে। পরে উনি না করছে, আসিও না, আসবেন না দেশে, বিদেশেই থাকেন, সব ঠিক হবে, এইটা সেইটা করে সান্ত্বনা দিচ্ছে। খুবই প্যাথেটিক এই সময়টা, এবং এই কথাটা যখনই মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এখন শিক্ষক তার ছাত্রের জন্য যেরকম কষ্ট হয়, মৃত্যুতে ঠিক আমার ঠিক এরা ওনাদের জন্য আমার কষ্ট সবসময় মনে হয়। অভিভাবকরা 2 বছর ট্রেনিংয়ের জন্য আমাদের কাছে পাঠিয়ে দেয়, তাদের ছেলেদের মেয়েদেরকে ট্রেনিং করে অফিসার বানানোর জন্য। আমরা এই কাদামাটিটারে আপনার সেভ করে অফিসার বানিয়ে দেয়, যারা আজকে দেশ বিদেশে খ্যাতি অর্জন করতেছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ আর্মি বর্তমানে জাতিসংঘতে প্রায় 6 থেকে 7 হাজার আর্মি বিদেশে আছে। এটাই আমাদের এই সৌভাগ্য, আমাদের অবদান। আমরা কঠোর ট্রেনিং করাইছি এই আর্মিতে অফিসারদেরকে, কঠোর ট্রেনিং, যেটা মিলিটারি একাডেমিতে যারা ট্রেনিং দেখছে এবং যারা ট্রেনিং নিছে তারাও জানে, বুঝে এই ট্রেনিং কী বলে। সেটার ফলশ্রুতিতে আজকে এই দেশ এখন পর্যন্ত ঠিকই আছে। এত প্রতিঘাত হইতেছে দেশের মধ্যে, রাজনৈতিক অস্থিতিশীলতা আসতেছে, এখন পর্যন্ত সেই ট্রেনিংয়ের ফলশ্রুতিতে আর্মি এখনও টিকে আছে। বিদেশে বহু চক্রান্ত হইতেছে, দেশের এই যে মাতৃকার যে সৈনিকরা বিদেশে আছে, জাতিসংঘের কাজ করতেছে। আপনারা জানেন এমন দেশ আছে যেখানে বাংলাদেশ আর্মি কাজ করছে, সেখানে এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাদেশ, লাইব্রেরিতে বর্তমানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা দেশের ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে পরিগণিত হয়েছে। সেটা বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর কৃতিত্ব। সেটা এখন প্রত্যেক বাহিনী থেকে লোক যায়, আনসার থেকেও যাচ্ছে, পুলিশ থেকে যাইতেছে। প্রথম আমরা আর্মি থেকে যাইতাম একচেটিয়া, পরে তাদেরকেও সুযোগ দেওয়া হইতেছে এবং যাইতেছে। তারাও তাদের কাজ যেটা দেওয়া হচ্ছে, তারাও খুব নির্বিকারে, তারা সুন্দর এবং ভালো কাজ করে আসতেছে দেশের সুনামের জন্য। শ্রোতা বন্ধু সকল, আমরা জানতাম পারলাম 57 জন সেনা অফিসার যারা মারা গেছেন বিডিআর বিদ্রোহের সময়, তার মধ্যে 54 জন আমরা বাইসাবর অধীনস্থ, বাইসাবের ট্রেনিং করাইছেন। আসলে খুবই খারাপ লাগছে খবর শুনিয়া। আমিও জানি না যে অতটুকু বাইসাব আবেগতাড়িত হয়েছি, বা আমরা ইলা একজন মানুষে পাইয়া গর্বিত। আমরা মানিকুনাবাসী ধন্য, আমরা ইলা একজন মানুষের জন্ম হয়েছিল মানিকুনাত, যে মানুষে বর্তমান সেনাপ্রধান সহ সাবেক অনেক সেনাপ্রধানদের ট্রেনিং করাইছেন এবং সব সময় যোগাযোগ এখনো আছে। আমরা জানি যে আমরা মানিকুনাবাসী ইলা একজন মানুষরে পাইছি যাইন একাধারে আর্মির অফিসার, এরপরে বীর মুক্তিযোদ্ধা, যারা তাই যদি যুদ্ধ করতে না তে আজ আমরা বাংলায় মারতামও পারলাম না, হয়তো আমরা ভাষা থাকলো উর্দু, হয়তো আমরা জানি না আমরা কোন অবস্থা থাকলো তাই আমরা এলে এখন মানুষের পাই আমরা গর্বিত। আপনারা খেয়ে হয়তো দেখরা MK টিভির আমরা ফলো দিয়া রাখবা, আমরা কমেন্টও জানাইবা। আর এরপরে আর খাল লাগাল পাইতাম, কার কাছে যাইতাম, আমরা সব সময় মানিকুনার গর্বিত সন্তান লইয়া কাম করি। আপনারা জানেন আমরা টুকাই বার করমু। আপনি আর কদিন আছেন দেশ? ভাই আমি আগামী বৃহস্পতিবার 24 জুলাই আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে চলে যাব। দোয়া করবেন সবাই যাতে এখানে
সহি সালামতিকে পৌঁছতে পারি সুস্থভাবে আর কি। আপনার আপনি তো এখন আবেগতাড়িত, আমারও না, ঠিক আছে। মাথা আমার জানেছেন না। আচ্ছা, ছোটকালের সুন্দর কোনো স্মৃতি যদি আমরা সাঁতার কাটা একটু গল্প যদি অন্য দিকে যাই, আমরা এই মুড একটু চেঞ্জ করতাম চাই আর আমরা যারা এই সময় এই আপনার বয়সে, সমবয়সী আমার যারা। সমবয়সী আমরা যারা ছিলাম, আমাদের বাড়িতেই অনেক, তো এই জন্য আমার সবচেয়ে ক্লোজ সমপারি আমার বাড়িতে থাকে আমার তেজাব আলী বা তেজাই আর কি। সেটা ইচ্ছা স্যার। হ্যাঁ, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল সে। এবং আমার আমার একসময় মানে বাল্যবন্ধু প্লাস পরবর্তীতে আমার বায়রা হয়ে যান আব্দুল হক আউলা। আওলা দাদা স্টপ করো কার ফোন। ও নাই আর। ওকে, নেক্সট। আমরা আমরা আওলা আমরা দাদা সবাই আপনার আমার সমবয়সী নেই? আমরা একসাথে। আচ্ছা, তো এইভাবে আমরা মানে দল বাদ দিয়ে মানে আমার বাড়ি থেকে অনেক আমরা মানে ওই যখন গাঙ্গর ওপারে শোর পড়তো, আমরা ওপার থেকে ওপারে গিয়ে মানে মানে সাঁতরে যাইতাম। আর বসন্তপুরের যারা মানে আমরা সমবয়সী ছিল তাদেরকে নিয়ে ওখানে আমরা খেলাধুলা করতাম। হ্যাঁ, বেশ কিছু এখানে যেমন সিরাজ এখন পাশিয়া আছে, ফেকই আছে, মানে বেশ কিছু আগে আব্দুল মালিকও একসময় গিয়ে আর্মিতে জয়েন করছিল সংগ্রামের আগে। তো উনিও ওইভাবে চিটাং থেকে হাঁটিয়ে আসছে। তো এইভাবে মানে অনেক মানে আমরা খুব একটা সম্প্রীতি ছিল, নদীর এফার সম্প্রীতি ছিল খুব। সেটা একদম আটকে আইছেন বলতে আপনারা 8 দিন আছে, 8 দিনে হাঁটিয়ে আইসি মানে। যুদ্ধের সময়, যে সময় আপনারা বিদ্রোহ ঘোষণা করলা, ওই সময় আপনারা আর একবারে জয় গেলা, মানে তখন মানে আমরা মানে যখন ফাইলেও মারিলি ক্যান্টনমেন্ট যখন মানে দখল করে ফেললো, আমরা এক ধরনের মানে আমরা নিয়ন্ত্রণ কে করবে কেউ নাই, কমান এটা সেটা। পরে যে যেভাবে পারে পারে মানে মানে ছুটে গেছে আর কি, কেউ যার যেদিকে দেশ বাড়ি আর কি। আমি সিলেট চলে আসলাম, প্রায় 8 দিন লাগছে সিলেট হাঁটিয়া সারা রাস্তা? আসতে। ট্রেন ট্রেন পায়ে না 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 কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই, পায়ে হাঁটিয়ে পুরা রাস্তায় আসছে আর কি। কারণ তখন তো সমস্ত এলাকা তাদের দখলে ছিল, বুঝছো না। তো আমরা হাঁটিয়েই আসছি। তো আমার সাথে ছিল চিটাং থেকে কিছু সিভিল এমপ্লয়ি, তারা মানে ওই যে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ি আর কি, সিলেটেরও 7-8 জন একসাথে আসছিলাম আগে আসার পথে। রাত্রি যাপন করতাম স্কুলে বা মসজিদে। হ্যাঁ, রাস্তা খাবার হইল কি মুড়ি, গুড়, চিড়া। আচ্ছা, আপনারা যে বসনিয়ার যুদ্ধত গেছলা, আমরা তো শুনছি যে আর্মি হলে 15 দিন 1 মাস, কেউ 6 মাস আনা খাইয়াও থাকতে পারেন, ইলা কোনো পরিস্থিতিত বললাম তো যে 52 দিন খাবার রসদ সাপ্লাই ছিল না। এরপরে তো আমরা মানে সারভাইভ অফ লাইফ থাকছি, যে যেভাবে হোক আমরা যা কিছু আছিল ওগুলো মানে সাইডের মানুষদেরকে সাহায্য করছে খাবার দিবার লাগে। অনেকে আইসে রাস্তা আইসে, বাচ্চাদের দুধ নাই, আমরা দুধ দেন, আমরা কিছু কিছু দুধ আসছিল দিয়া তাদেরকে সাহায্য করছি। শ্রোতা বন্ধু সকল, আপনারা খেয়ে কইতো না দেখবে, আমরা কমেন্টও জানাই, বা আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমরা খোকা আমরা সদ্য মাতাবুদ্দিন ভাই গেছে। আচ্ছা, আপনারা কেমন বাংলাদেশ চাইন? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এরপরে বাংলাদেশের সূর্য সন্তান, সেনাবাহিনীর সন্তান, আপনি কি জাত বাংলাদেশ চাইরা? আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, যে স্বাধীনতা দেখছিলাম হাতছানি দিছিল আমাদেরকে, সেই স্বাধীনতা আমাদের সামনে থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা চাই একটা স্বচ্ছ দেশ, একটা সুখী দেশ, যে দেশের নাগরিকরা নিজের অধিকার সাবলীলভাবে বলতে পারে, অফিস আদালতে গিয়ে কোনো দুর্নীতি না থাকে। হ্যাঁ, যে দেশের পুলিশের কাছে জনগণের শান্তির জায়গা হয়, শাসক হিসাবে নয়। এটাই সবচেয়ে বড় একটা অবস্থান, যে দেশ যখনই পুলিশকে জনগণ যখন ভালোবাসবে, তখনই মনে রাখবেন এখানে স্বাধিকার আসছে, এখানে স্বাধীনতা আসছে। যেমন আমি যেটা বলতেছি, আমি তো আমেরিকায় আছি, বা এইভাবে যারা ইউরোপ যে সমস্ত দেশ আছে সব দেশেই একই ধরনের। পুলিশের কাছে সবচেয়ে বড় আশ্রয়স্থল, শান্তির জায়গা।
তুমি যে কোনো বিপদে পড়ো পুলিশের কাছে যাও, সে শান্তি দিবে, আশ্রয় দিবে, তোমাকে সহযোগিতা করবে। সো পুলিশের কাছে যদি জনগণ সহাস্যে যদি গিয়ে সেখানে নিজের কষ্ট অসুবিধা বলতে পারে, তখন এই দেশ স্বাধীন এবং সেখানকার সরকারও ভালো। সেই সরকার যেখান যদি থাকে সেই সরকারও ভালো। আমরা এইটাই দেশ চাই, এটা স্বচ্ছ, এটা স্বাধীন, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভাতের অধিকার, চিকিৎসার অধিকার। তখন এটা সার্থক একটা দেশ, স্বাধীন বা সার্বভৌমত্বের অঙ্গীকার হিসাবে থাকবে। আচ্ছা শ্রোতা বন্ধু সকল, আচ্ছা আপনি তো জানেন যে এখন মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তে আমরা মোটামুটি সকল বাদি আছে। হসপিটালের দুর্দশা আপনি একদিন দেখছেন নি? আমরা উসমানিত গেছিলাম নি কোনোদিন? সব সময় দেখছি এবং বিদেশ থেকেও আমরা জানতেছি, জানি সব কিছু। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের জনগণের চাহিদা মোতাবেক কিন্তু চিকিৎসালয় নাই, কম। আরেকটা হইল গিয়া যে আমরা যারা লেখাপড়া করে যে বড় হইতেছে, লেখাপড়া করে ডাক্তার হোক আর যে ইঞ্জিনিয়ার হোক, যেটাই হোক, সবার ভিতরে হইল কি যে আমি আমার সার্থকতার জন্য লেখাপড়া করছি, কথা বুঝছেন না? সেইটা দেশের স্বার্থকর দেশে যে তোমার লেখাপড়া করাইলো, তোমার মা বাপে লেখাপড়া দিছে, ইনস্টিটিউট তো তোমার মা বাপে বানাইয়া দেয় নাই, ঠিক আছে না? দেশের জন্য যেটা চিন্তা, এটা খুব কম। হ্যাঁ, একজন রুগীর যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কথা শুনে অর্ধেক ভালো হয়ে যায়, কিন্তু এইটাই নাই, এই শান্তিও নাই। আর তো এই যে আবর্জনা, এই যে দুর্নীতি, জানি না কোনোদিন এটা ঠিক হবে কিনা, আমি বুঝতেছি না। প্রতিটা ক্ষেত্রে এখনও আছে, প্রতিটা ক্ষেত্রে এটা আছে। এটা কোনোদিন যেমন আগে যেরকম ছিল, আসে দেখতেছি এটা এখনই আছে। আপনি একটা অসুবিধায় পড়ছেন, কোনো একটা অফিসার, কোনো একটা কর্মচারী এগিয়ে আসবে না আপনাকে সাহায্যের জন্য। আপনি খনি মারিয়া, হাঁটু মারিয়া, করিয়া, পয়সা খরচ করিয়া চেষ্টা করবেন আপনি খরচ করে ঠিক করার জন্য। এরপরেও নানা ধরনের বাধা, স্যারে এইটা করতে না, স্যারে এইটা করছে না, সব স্যার এই দেশে। আর বিদেশে হইল কি পাবলিক স্যার, প্রেসিডেন্টে পাবলিকে স্যার কয়, আর এই দেশে চৌকিদারও স্যার। আচ্ছা এখন ব্যক্তিগত প্রশ্নটা আসি, আপনার ছেলে মেয়ে কয়জন একটু যদি কইবা? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা শ্রোতা বন্ধু সকল, আরো একটা জিনিস শুনলে খুশি হইবা। আমরা এই অত্র অঞ্চলের মাঝে সর্বপ্রথম ডাক্তার আপনার ফুফু অর্থাৎ দাদার মেয়ে, একটু কইবা নিয়ে। তোমার দাদের কথা জিজ্ঞাসা করো না। আচ্ছা আচ্ছা, আর একটা মজার বিষয় প্রশ্ন যাই। এই দুনিয়ায় আপনি অত বড় অফিসার, অত অফিসারের ট্রেনিং দিলা, এই দুনিয়ায় সকল জায়গা তুই আমার দাদিরে দেখলা কিতা লাগে? এইটা হইল গিয়া, আসলে আমি তোমার দাদিরে চিন্তামো না। আচ্ছা এটা হইল গিয়ে মানে আমার শাশুড়ির চয়েস, আমার কাছে তার মেয়ে বিয়া দিতা। তাই লন্ডন থেকে আইসন, আসার পরে মানে তাই মানে পাত্র খুচরা আর কি। কিন্তু হঠাৎ করে আমার ইমিডিয়েট আমার ওয়াইফের ছোটো বোন, ওনার নাম মনোয়ারা, উনি বলতেছে যে আম্মা বরবাড়ির অমুক আপনার দুলাভাই চাই। বিয়ার আগে দুলাভাই দেখা শুরু করছে আর কি। তো এই থেকে আর কি আমাদের মানে মুরব্বী পর্যায়ে কথাবার্তা সিলেক্ট হয়েছে আর কি। তখনকার আমলে এটা খুব কম আসছিল, আমি চিন্তা না, আমি চিন্তা না, আসলে আমি চিন্তা মনে এটা খুব খালাইছি আমি তো না 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 কিছু, আমিও চিন্তা ভাবনা বললাম তো নাইনি। আচ্ছা আমরা ফুফু আছেন, তাই সর্বপ্রথম এমবিবিএস ডাক্তার আমরা এই অঞ্চলের মাঝে, তাই বর্তমানে আমেরিকায় কর্মস্থল আছেন। আর চাচা আছেন লন্ডন,
ওলা নাই নি? লন্ডন আছে, আপনারা 2জন আছেন আমেরিকাত। আমেরিকাত। আমি আর আপনার আপনারা খেয়ে কইতো না এমকে টিভি দেখলে আমরা কমেন্টও জানাক, আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা আমরা দাদার কাছে প্রশ্ন করবো। আচ্ছা, যে কথা খোয়াত আসলা বঙ্গবন্ধু লোকে কতবার সাক্ষাৎ হয়েছে বা? দুইবার, একবার স্টুডেন্ট অবস্থায় আর একবার আর্মিতে। আর্মিতে খালি সাক্ষাৎ না, আর্মিতে ওনার সাথে আমি প্রশিক্ষক, একজন ইনস্ট্রাক্টর হিসাবে ওনার সাথে আমি ফটো উঠাইছি। আমরা 12 জন ছিলাম ইনস্ট্রাক্টর, এই 12 জনের সাথে উনি ফটো উঠাইছে। উসমানী সাহেবের লোকে কতখান অন্তরঙ্গ হয়েছিল শেষ পর্যন্ত? উনি একবারে কি বলবো আগে, যে উনি একবারে যেমন নাকি ছোটো ভাইয়ের মতো, মানে মানে উনি স্নেহ করতো আমাদেরকে, যারা আমরা এরকম ওরা ক্লোজ ছিলাম, এই জন্য আমিও একজন আসলাম। উনি আমাকে খুব করতো, আদর করতো। এবং আমার কথা গিয়ে উনি লন্ডন পর্যন্ত আমাদের গ্রামের লোকদের কাছে বললাম তো আমি, আমার যে শ্রদ্ধেয় আমার সম্বন্ধী কুনুমিয়া, যে তো ওনার কাছে গিয়ে আমার নাম ধরে বলছে, তোমাদের এদের চিনো জানো নাকি? বলে হ্যাঁ, উনি তো আমার আমার মানে ছোটো বনি জামাই। বলে খুব ভালো একটা ছেলে, এটা বলতেছিল মানে। শ্রোতাবন্ধু সকল, আপনারা জানেন আমরা লগে আছেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গর্বিত সন্তান, আমরা মানিককুনার গর্বিত সন্তান, মাঝপাড়ার একমাত্র মুক্তিযোদ্ধা, মানিককুনার দ্বিতীয় মুক্তিযোদ্ধার একজন জীবিত মুক্তিযোদ্ধা। এখন তো আপনারা মুক্তিযোদ্ধা পাওয়াও যায় না, আর কদিন বাদে তো আর মিলতেও নাই। আর যারা মুক্তিযুদ্ধ করছেন তারা তখন বয়স হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, আমরা লাল সবুজর পতাকা যারা আমরা দিছই না নিয়া, এর মাঝে একজন হইলা। এরপরে তান আরেকটা পরিচয় হইল, তাই বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশ আর্মির অফিসার আসলা। আপনারা খেয়ে কইতো না দেখরা এমকে টিভি আমরা প্রশ্ন করক্কা, আমরা সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ গেলে কি খাইল যাইবা কি দাদা আমেরিকাত, এর বাদে পাইতা নাই। এরপরে আর কোন গুণীজনরে দেখতা চাইরা আওখানে আমরা কমেন্টটা যদি কইন, আমরা তান বাড়ির যাইমু, চেষ্টা করবো। আমরা সৌভাগ্য হয়েছে, আমি তো জানি না যে পরশুদিন যাইবা কি। মানিককুনার যুব সমাজের উদ্দেশ্যে আপনি কিছু যদি কইন। আসলে সময় সাপেক্ষে পারছি না, আর আমি শারীরিকভাবে আগের মতো অত সচল নয়, যে এখানে খেলাধুলা চলতেছে। আসলে তো আগে আমি স্কাউট এবং খেলাধুলা সব বাড়িতে আসলে ওগুলো আমি মানে ট্রেনিং করাইতাম, খেলাধুলাতে এই যে ফুটবলের কোচিং করাইতাম। আমি স্পোর্টসের আমি মানে আর্মিতে ইনস্ট্রাক্টর ছিলাম স্পোর্টস। আমার ফুটবল কোচিং কোর্সে আমি ইনস্ট্রাক্টর। আমি 1983 সালের যে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যে কম্পিটিশন হলো, সেটা রাজশাহীতে হয়েছে, এবং সেখানকারও আমি মানে একজন আম্পায়ার ছিলাম, জাতীয় কম্পিটিশনের আম্পায়ার ছিলাম। এবং আমি একাধারে শুধু বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর নয়, এবং পায়োনিয়ার ইনস্ট্রাক্টর বাংলাদেশ মিলিটারি একাডেমি, সেম এজ আমি বাংলাদেশ আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিংয়ের আমি পায়োনিয়ার ইনস্ট্রাক্টর। একাধারে আমি, আপনারা যদি নক করেন আর্মিতে আমার নাম দিয়ে, আপনারা রেসপন্স পাবেন যে ওনাকে চিনি আমরা। যদি আপনাদের ডানে পাবে কেউ কোনো কর্নেল এই সমস্ত র্যাঙ্কদারে কেউ থাকে, খালি নাহলে নামটা বলবেন, তখন বলবেন হ্যাঁ উনি আমাদের ইনস্ট্রাক্টর ছিল, এইভাবেই রেসপন্স করবে। যাই হোক, আপনাদের বদৌলতে আমি চেষ্টা করছি আমি ভালো কাজ করার জন্য, এবং আপনাদের সম্মান রক্ষা করার জন্য, যাতে আপনাদেরকে আমি কোনো জায়গায় ধুলিস্যাৎ না করি। এইটাই আমার ছিল। আমি নিজের নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি আমার কাজ করে গেছি। আচ্ছা, এখন যদি আমরা আপনি তো বর্তমানে রিটায়ার্ড, আমরা জনগণ হলে মানিকুনার মানুষের যদি আমি বাইরের একটা প্রশ্ন ছিল, আমি যুব সমাজ নিয়ে এক প্রশ্ন ছিল। আমি স্কুলে কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করছি, কলেজে গেছি। আমি কলেজে গিয়ে আমি স্টুডেন্টদের সাথে, ছেলেদের সাথে কথা বলতে পারি নাই, আমি সব মেয়েদের সাথে কথা বলছি। উনি সুযোগ করে দিচ্ছে সেলিম সাহেব, তাদেরকে ইন্সপায়ার করেছি আমি। এবং যুব সমাজের প্রতি এইটাই আমার আকুল একটা
নিবেদন সেটা হলো লেখাপড়া করার জন্য। আমি মিলিটারি একাডেমিতে একাধারে এত বছর ছিলাম, কিন্তু আমি দুর্ভাগ্য আমার মানিকুনা থেকে কোনো সন্তানাদি পাইলাম না আমি অফিসার বানানোর জন্য। আমি বসন্তপুরের একটা ছেলেকে অফিসার বানাইছি, ট্রেনিং করাইছি। আমি নূরপুরের একটা ছেলেকে, তাদেরকে আর্মি থেকে বাইর করে দিয়েছিল, আমি ধরে রাখছি, তাকে কমিশনটা হওয়া দিছি। ঢাকা দক্ষিণের ওইভাবে করছি, একটা ছেলেকে ঢাকা দক্ষিণ মামার বাড়ি, হ্যাঁ, আমার এক ক্লাসমেটের ভাই, এইভাবে আমি অনেকের সহযোগিতা করছি। কিন্তু বসন্তপুরের তুতিউর রহমান ভাই, উনার ছেলে, উনি নিয়ে আমার হাতে নিয়ে দিয়ে আসছিল ছেলেকে, আল্লাহর হুকুম হইলে ছেলে এখন কর্নেল হয়ে গেছে, মাশাআল্লাহ। তো আমি দুর্ভাগ্য যে আমার এই বৃহত্তর মানিকুনার নামটা আমি রাখছি। আপনারা এখন যে বৃহত্তর মানিকুনা বলতেছেন, এই নামটা আমি প্রকাশ করছি। সেই নামটা হইল বৃহত্তর মানিকুনা কাদেরকে নিয়ে? হাওরতলা নিজ মানিককুনা। বৃহত্তর মানিকুনা বলতে সুলতানপুর, বৃহত্তর মানিকুনা বলতে বেলখুনা, সুরিকান্দি, হ্যাঁ, এইসব মিলাইরা বৃহত্তর মানিককুনা। এবং এটা আমরা বাহিরে আমরা সবাই মানিকুনা বলি, সুরিকান্দির মানুষেও মানিককুনা বলে, বেলকুনার মানুষেও মানিককুনা বলে। এটা বৃহত্তর মানিককুনা। আমরা একই দেশে একই গ্রামের মানুষ মনে করি আমরা। এবং অতীতে আমাদের মুরব্বীরা এই সমস্ত গ্রামের মানুষদেরকে সবসময় নিজের গ্রামের মানুষ হিসাবে ধরে রাখছে। যে কোনো বিবাদ সংবাদে মানিকুনার মুরব্বীরা সবসময় ঝাঁপিয়ে পড়ত, সুরিকান্দির মানুষের জন্য, বেলকুনার মানুষের জন্য, সুলতানপুরের মানুষের জন্য। হ্যাঁ, এইভাবে এই আত্মীয়তা, এইটা আর্থিক যে একটা আছে, সম্পর্ক আছে আমাদের বৃহত্তর মানিকুনা। তো যুব সমাজের প্রতি এইটাই আমার আকুল আবেদন, সবাই লেখাপড়া করার জন্য। সবার প্রতি একটাই যে খালি বিদেশ চলে যাব, লেখাপড়া করে আপনারাই এখানে উচ্চশিক্ষা নেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে আপনারা চাকরিতে ঢুকেন, যে এই এলাকার আরও উন্নত করেন। বহু লোক বিদেশে আছে মানিকুনার। আপনারা এখন শুধু লেখাপড়া করে অফিস আদালতে আপনারা অবস্থান নেন, চাকরিজীবী হন, আপনারা সচিব হন, সেক্রেটারি হন, এইভাবে সেইটা আপনারা জানেন। এই বেলকুনারই একটা পরিবার থেকে প্রায় 5 জন বিসিএস অফিসার, 5 জনই বিসিএস অফিসার, ডাক্তারও আছে বিসিএস, এবং বিভিন্ন সেক্রেটারি লেভেলে পর্যন্ত চলে গেছে বেলকুনার। আমি মানিকুনার এইভাবে আমি কোনো স্পন্দন দেখতেছি না। আপনারা যারা আছেন আজকে, এই মানিকুনা হাই স্কুল এখন কলেজ, এটা যখন এস্টাবলিশ 1967-এ হয়, আমি প্রথম 3 মাস এখানে অবৈতনিক টিচার হিসাবে আমি কাজ করি। হ্যাঁ, আমাদের সাথে তখন মানিকুনা যারাই একই লেখাপড়া, সবাই এখানে টিচার হিসাবে যোগদান করছিল, আমরা করছি। আমরা এখানে পায়োনিয়ার টিচার মানিকুনা এই প্রতিষ্ঠানে। আজকে এটা কলেজে রূপান্তর হয়েছে। আশা করি এটা ডিগ্রি কলেজ হবে, গভর্নমেন্ট কলেজ হবে। আপনারা এটাকে রূপান্তর করেন। আপনারা এটা অতীতটাকে ধরে রেখে আপনারা যারা এখন নতুন প্রজন্ম, আরও উন্নত প্রজন্মর দিকে আপনারা মানিকুনারে নিয়ে যান। আমরা আরও কিছু খুশি হব, আরও কিছু আশা করি এই প্রজন্ম থেকে। আমি আশাবাদী, আপনারা লেখাপড়া করলে, ভাই বোন যারা আসো, যেখানে শুনতেছ, সবাই এইটা বলতেছি, আপনারা লেখাপড়া করেন, এই গ্রামটাকে, এই সমাজটাকে আরও উন্নতির দিকে নিয়ে যান। শুধু মোবাইলে সেলফোন দেখে খালি মোবাইলে সময় নষ্ট করবেন না, লেখাপড়ার দিকে সময় দিবেন। এটাই আমার আকুল আবেদন, আকুল পরামর্শ। আপনারা এই পরামর্শটা সবাই খানেন। আপনাদের এখন অর্থনৈতিক কোনো সমস্যা নাই, আপনাদের যাতায়াতের সমস্যা নাই। আমি হাই স্কুল লেভেলে লেখাপড়া করছি,
সকালে 2.5 মাইল হাঁটিয়ে যেতাম, বিকালে 2.5 মাইল হাঁটিয়ে আসতাম। এইভাবে আমার সময় যারাও লেখাপড়া করছে সবাই এইভাবে কষ্ট করছে। এই মানিকুনা থেকে বাদেশ্বর গিয়া লেখাপড়া করছে হাঁটিয়া। নালিউড়ি। হ্যাঁ, এত কষ্ট। বাদেশ্বরে তো হাই স্কুলটা তো একবারে অ্যাটাচ উইথ নালিউরি, হ্যাঁ, এন্ড অফ দ্য বাদেশ্বর। সুতরাং আপনারা যারা ছোটো ভাই বোন আসো, তোমাদেরকে আমি আপনি করতেছি, বলতেছি, সম্মানের সহিত বলতেছি। তোমাদেরকে তুমিও বলতেছি না, তোমাদেরকে আমি আপনি সম্মান দিতেছি। তোমরা আপনি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমরা এটা করো, লেখাপড়া করো। তোমাদের কোনো অভাব নাই, সব কিছু তোমাদের হাতের মুঠোর মধ্যে। তোমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। সবাই ঘরে ঘরে নিজে কম্পিউটার কিনো, কম্পিউটার লেখাপড়া করো, আরও জ্ঞানী হোক, আরও নিজেকে প্রতিষ্ঠিত করো। আমার এটা পরামর্শ। আচ্ছা, আপনার তো জীবনে কমে বেশি সবটা উপাইছেন, কিতা অপূরণ রয়েছে মনে করেন? বয়স তো আর আমার কিছু অপূরণ নাই। আমার অপূরণ ওইটাই, মানিকুনারে আমি আরও শিক্ষিত, আরও 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 উন্নত একটা গ্রাম দেখতে চাই। এখন আমি খুশি আছি এখনও। যেমন দলিল একটা প্রতিষ্ঠানে গিয়ে অবস্থান নিচ্ছে। একসময় আশরাফ একটা প্রতিষ্ঠানে ছিল হেডমাস্টার, দেলোয়ার হোসেন ছিলেন একটা, মানিকুনাতে ছিলেন, বাইরেও হাই স্কুলে ছিলেন প্রতিষ্ঠানে। এইরকম আমাদের ওই যে শিক্ষা অফিসার আব্দুল ওদুদ, সিলেট জেলা হয় সিলেট জেলা একটা অবস্থানে উনিও গেছে। এইভাবে আমি আরও চাই এত বড় একটা গ্রাম। আচ্ছা, 13টা না 14টা আছে জামে মসজিদ আছে এই গ্রামে। আজকে একজনকে জিজ্ঞাসা করলাম, পুরো গ্রাম আমি দেখছি, পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত গেছি, আমি গাড়ি নিয়ে গেছি, দেখছি পুরো গ্রাম দেখছি। আমি একটা সোনের গড় দেখি নাই। আমার এই সময় আমরা বেড়ে উঠছে খালি সোনের গড় দেখি। এখন তো সবার ঘরে ঘরে পাকা ঘর এবং বাতি জ্বলতেছে। এবং এবং একজনে জিজ্ঞাসা করলাম এই অংশটার নাম কিটা, পশ্চিম বন্দরপাড়া। তা যেইটা যেখানে গাগট মাছ মারছি আর সাড়ু বিল, আমি নিজে 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 ফলো পাইছি, গাগট মাছ মারছি সাড়ু বিল। সাথে ছিল আর একটা বড় খান্দি, কেন চৈত মাসও ওই সময় গুড় দৌড়া হইতো। আমার মাহমুদ আলী স্যার মাখরা গুড়া ছিল, হ্যাঁ, সবার আগে দৌড়িয়ে আসতো, বুঝছেন। এই সাথে তো মানে স্মৃতি আমরা আছে, এটা তো মানে কোনো টিভি তার এবারে তার লাইফ শেষ হয়ে যাবে কি আমার এই কথাগুলো সুন্দর সুন্দর কিছু অনেক স্মৃতি, ঘোড়ার দৌড়, দেখার লড়াই, সুকাল মজার খবর আর কি। দেখালদারি একটা পক্ষপাতি না, আমি দেখালদারি সহ্য করতাম পারতাম না। একবার এখানে বাদেশ্বর লুকা ছিল, আমরা বাইরে দেখালদারি আমি এখান থেকে সরাই দিছি। এটা আসলে আসলে কিন্তু এটা একটা অত্যাচার। যাই হোক, আমি কিন্তু গুড়ার দৌড়ে যে আসতো, বিরাট মাঠ ছিল, বড়খান্দি, নাম ছিল বড়খান্দি। যারা মানে বয়স্ক আছেন যারা, তারা মানে আজকে হাসতে হাসতে শেষ হয়ে যায় আর কি, বড়খান্দির নাম বলছি। আর যে সাড়বিলের যেখানে আজকে দেখলাম পশ্চিম বন্দরপাড়া ফদরগড়ি, এখানে মসজিদ হইতেছে, তো ওখানে গিয়া মানে মানে যে কেউ দশটা করছি সেরাক চালোকে, হ্যাঁ, ইয়াবর দাদার ছোটো ফুলা সেরাক চিল্লাইয়া উল্লাইয়া এলাকাতে বার হয়েছে। তা আমিও করলাম যে আমিও চিল্লাইলাম কতক্ষণ, এখন যেখানে বেটা গাগট মাছ মারলাম আর তোমরা বাড়ি বানাইছো আইয়া, তো আশাআশি করে উঠিয়ে আসলাম আর কি। এখন আমি আরেকটা বলতেছি, যারা এখানে মেম্বার চেয়ারম্যান যারা আসেন, আপনাদের প্রতি এটা আমার আকুল আবেদন, সেটা হইল গিয়া যে ডুবিটার পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেন, এখানে হাজার হাজার মন ধান উৎপাদন করার ব্যবস্থা করে দেন। এটা একটা পুরা মানিকুনাবাসী যারা শুনতেছেন সবাই আপনারা উদ্বুদ্ধ হন। আপনার দরকার হলে আপনারা প্রসেশন নেন, প্রসেশন নিয়ে আপনারা ইউনিয়নের কাছে যান। আমি চরমভাবে বলতেছি, আমি যদি থাকতাম আমি লিড করে নিয়ে গেছিলাম মানিকুনার মানুষদেরকে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এখানে ধানের চাষের ব্যবস্থা করেন। এখানে লক্ষ লক্ষ ধান নষ্ট হচ্ছে বছরে, খাবার আসছে। সরকার বাধ্য আপনাদের কথা শুনতে। আপনারা ব্রিজ হইতেছে, যে ব্রিজ তমসির আলী দিছিল, এই ব্রিজটার কাজ 65 লক্ষ টাকা অনুমোদন হয়েছে শুনছি, খুব খুশি হয়েছি। তো ব্রিজটা হয়ে যাবে, হ্যাঁ। আপনারা মানে মেন্দিমিয়া যে মানে চ্যারিটারি হসপিটালটা আছে,
হ্যাঁ, ওইটার দিকেও খেয়াল রাখেন, যেখানে ওই রাস্তাঘাট এখানে যেন উন্নত হয়, এটার দিকেও খেয়াল রাখেন। এবং রাস্তাঘাট আরও সুন্দর করার সবাই চেষ্টা রাখবেন, যাতে মানে পরিবেশ সুন্দর থাকে। হাই স্কুল কলেজের মাঠ সব কিছু যেন আরও পরিচ্ছন্ন থাকে। খেলাধুলার মাধ্যমে যেটা পরিবেশ হইতেছে খুবই সুন্দর, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে উপভোগ করতেছে। আমি চাকরি থাকা অবস্থায় একবার আসিয়া মানে তখন মানে একজন হেডমাস্টার ছিলেন হাই স্কুলের, ন্যাংরা ছিল, কি তাদের নাম ওনার, হিন্দু নাম হিন্দু ছিল, যে গণজিতার বাড়ি থাকতো উনি, বাবু। সুবরেন্দ্র বাবু। ওনার সাহায্যে আমি 4 দিনের খেলার একটা টুর্নামেন্ট করি এখানে। হাই স্কুলের ছাত্ররা সহযোগিতা করছে, টিচাররা সহযোগিতা করছে, এবং মানিকগঞ্জ তোমার যে শাস্ত্র লইছে ওখানে অফিস টফিস পিছনে তোমার যেখানে বাড়ি বানাইছো ওখানে মানে মাটি গেলা হয়েছে কেন। হ্যাঁ, তখনকার তোমার মামা তেজাবালি আর তোমার মামা যে হীরা মিয়ার যে কথোপকথন, ব্যঙ্গের খেলা এবং কথোপকথন, আজও যারা বুড়ো এখন বাঁচিয়ে আছে তারা এইটা এখনও মনে করে। তারা যে দুইজন ব্যঙ্গের লাভ দিছে এবং একজন আরেকজনের সাথে কথা বলছে, কথোপকথনটা এটা খুব সুন্দর একটা ভাষা ছিল। যাই হোক, ওই সময় 4 দিনের এই খেলা আমি উপভোগ দিছি। মানে এখানকার যত মানে গণ্যমান্য আমাদের গ্রামের ছিল, পরবর্তী উপজেলা থেকেও আসছে, শেষের দিকে ডাক্তার মিনাজউদ্দিন, এরপরে জিল্লুর রহমান, যে খোলাভাই, সবাই অংশগ্রহণ করছে। গ্রাম্য বুড়া যারা ছিল ওনাদের জন্য যে দাবা খেলার ব্যবস্থা করে দিছি। হ্যাঁ, বাজারও ক্যারম বোর্ডও চলছে। খালি মহিলারা ছিল না, মেয়েদের ছিল না, বাকি পুরুষদের যত ধরনের খেলা, ভলিবল, বাস্কেটবল, ফুটবল, এরপরে ম্যারাথন দৌড়, সব কিছু হয়েছে। হ্যাঁ, আমলাস ফার্স্ট হয়েছে, আমিও অংশগ্রহণ করছি, আমি সেকেন্ড হয়েছি দৌড়ে। তার অনেক দম ছিল আমলাসের। যাই হোক, এইগুলাতে আমি সবসময় গ্রামে আসার পরে খেলাধুলাতে আমি সবাইরে মাথায় রাখতাম আর কি। আর আমি তো মানে এই সময় বাড়িতে আসলে, ছুটিতে আসলে আমি তো যে কোনো জায়গায় ফুটবল খেলা হইলে ফুটবলের রেফারির দায়িত্ব পালন করতাম। ওকে, এইটাই আমার আবেদন ইয়ং জেনারেশনের জন্য, আপনারা একটা প্রচ্ছন্ন একটা সুন্দর মানে উপহার দিন মানিকোনার জন্য আপনারা লেখাপড়ার মাধ্যমে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, এমকে টিভির লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। এমকে টিভির সব খবর সবার আগে পাইতে হইলে চ্যানেলটারে ফলো দিয়ে রাখবা। আমরা মানিকুনার আরও গুণীজন লইয়া আইমু, আওয়ার চেষ্টা করমু। আপনারা এরপরে কারে দেখতে চাইরা আমরা কমেন্টও জানাইবা। আমি একটু কোথাও বিদায় নিব। আমরা দাদার কাছে আরো শুনতাম চাইমু। হক্কা আপনি আরো হক্কা, আমরা খুব ভালো লাগে। শেষ হয়ে গেছে না? না না, হক্কা না, আমি এটা শত শত মানুষে দেখলা। আমি যে কর্নারতে কথা বলতেছি, আমি একাধারে আমি এমনই আঁকি যে আমি দেশের বাড়িতে যখন আসতাম, আমি খেতে মাঠে প্রান্তরে আমি আমার আব্বা এই সবার সাথে সহযোগিতা করতাম, কাজে যেতাম, ফলও পাইছি আমি ওই যে কি বলে রাতে যে মানে আলুয়া শিকার আমার ক্লোজ ফ্রেন্ড হয় তেতাবাড়ি, তাই ইন্তেকাল করছেন, তার সাথে আমি সবসময় মানে এটা করতাম, মানে উপভোগ করতাম আর কি। আর এমন মানে মাছের খেলার সময় হয়েছে আমার। হয়, তো এখন আমার ভাই সাহেবরে ইনফরমেশন দেওয়া হয়েছে, বশির চাষা ইয়াবর দাদার বড় ছেলে বশির, হ্যাঁ বা বলা এই বেটা বাড়িতে বেটারে খবর দো, বেটারে আনাও। আসলে গেছি গিয়া এক চাপে 11টা গনিয়া মাছ মারছি। তো ওগুলা সব জায়গাতে আমি অংশগ্রহণ করতাম, মানিকোনার সব দুঃখে সুখে সব জায়গাতে আমি থাকতাম, সব যতে আমি অংশগ্রহণ করতাম। আমি মনে করি এরকম সমাজ সুলভ এবং মানে উৎসাহ নিয়ে সবাই কাজ করলে আমরা এলাকা আরও উন্নত হইব, আমরা মন মানসিকতা আরও ভালো থাকবো। আমরা এমকে টিভি কিতা আপনি দেখেননি? আমি খুবই আইডিয়ার আমার এটা কি, আমি খুবই ভালোবাসি এটারে এমকে টিভিরে। আর যেহেতু এমকে টিভি মানিককুনা তো এমন একটা আমার মা, মানিককুনারে আমি মনে করি আমার মা। মানিক খুনা এত সুন্দর একটা নাম সে যে রাখছে, যে রত্নবরাই নাম, এত সুন্দর নাম আমি 64 জেলায় ঘুরছি, এত সুন্দর নাম পাই নাই, অত সুন্দর নাম পাই না। মানিক খুনা
এই উপজেলার মধ্যে আপনারা দেখেন বহুত গ্রাম আছে, ইসলামপুর আছে, রাজনপুর আছে, মাইজগাঁও আছে, এরপরে ইলাসপুর আছে, এইটা আছে, এইটা মানিককুনার সাথে মিল্লা করেন তো কোন গ্রাম? এবং মানিককুনারে যখনই ওই যে আপনার নিউ ইয়র্কে কারোর সাথে কথা বলি, ভাই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ ভাই আমার বাড়ি তো বিয়ানীবাজার। আপনার বাড়ি? আমার বাড়ি ফেঞ্চুগঞ্জ। কোন জায়গায়? মানিককুনা। ও মানিককুনা চিনি। নেক্সট উত্তর আসে, ও মানিককুনা চিনি। তো এটা হইল কি আমাদের পূর্বপুরুষগুলোর খ্যাতি, পরবর্তী প্রজন্মেরও খ্যাতি, এবং আপনারা যারা এখন আসেন মানিককুনারে শোল্ডারে নিয়ে করতেছেন মানিককুনার খ্যাতি, এটা এই জন্য সবার জন্য আমি বলবো যে আপনারা আরও সুনাম করেন গ্রামে। আপনি শুনলে খুশি হইবা। আপনিও আসেন, আমরা মানিককুনাবাসী উপদেষ্টা পরিষদ, আপনিও আসেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপও। আমরা মানিককুনাবাসী অনলাইন গ্রুপ নামে একটা গ্রুপ করছিলাম আমি বিদেশ থাকতে 2017 সালও। এই পর্যন্ত আপনারে অবশ্যই অবগত করার দরকার, আমরা প্রায় 2 কোটি টাকা আমরা ও মানিককুনার ভিতরে থাকি মানিককুনার ভিতরে দিছি। মানিককুনার ভাড়া কেউ গেছে 10 টাকা লাগে, গেছিও না। মানিককুনার ভাড়া অবশ্য দিছি মানুষের, আমরা ইলাসপুরে একজনরে ঘর বানিয়ে দিছি, সব প্রায় জায়গাত দিছি। আমরা 2 কোটি টাকা, আমরা গর্ব লাগে ও জায়গাত যে আমি যখনও কইছি। একদিন একজন রোগীর তারা হসপিটাল তাই গড় লই আইছেন, আমারে ফোন করছে, আমি কইছি আগে হসপিটাল যাও, এরপরে দেখবো না কিতা হয়। সাথে সাথে 10 মিনিটের ভিতরে আমরা তারা 60,000 টাকা দিলাইছি। এরপরে যা লাগছে পরবর্তীতে দেখা গেছে। একবারে লাস্ট খবর হইল, আপনি জানেন যে আমরা যে দন দাদার ফুয়া হেলাল, তান ফুয়া এগুর কিডনি নষ্ট ড্যামেজ হয়ে গেছে। তো প্রায় 15 লাখ টাকা লাগছে। তারা 1 বছরের মতো ডাকাত তাকিয়া চিকিৎসা করছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি কিডনি যে ট্রান্সফার করছেন ডাক্তার কামরুল হাসান, তান আন্ডারে তাকিয়া আমরা করাইছি। প্রায় 15 লাখ টাকা ব্যয় হয়েছে, সব টাকা মানিককুনার মানুষের জন্য। আমরা গর্ব করি যে মানিককুনার মতো গ্রাম আর দুনিয়ার কোনো কোনাত আসেনি, আমার জানা নাই। কেউ যদি জানা থাকে তো কমেন্টও জানাইবা। এরপরে আপনি খোকা মানিককুনা বলতে মানে আমার হৃদয়টা মানে আখড়িয়া যায়। এই গ্রামটার নামটা খেয়ে আছে, অত সুন্দর নাম। এই গ্রামের নাম যেমন আমি এই গ্রামটাকে আমি আমার মা মনে করি। হ্যাঁ, মানিককুনা ইজ মাই মাদার। মানিককুনা ইজ দ্য ভিলেজ, দ্য ইম্পর্টেন্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। মানিককুনা এত সুন্দর নাম, এটার কোনো মানে ব্যাখ্যা দিতে গেলে মানে অনেক সময় লাগবো। অনেক যেটা পাই শাহিনে কইস আর কি, যে মানবতার জন্য মানিককুনা। আমি যখন কোভিড হয় তখন সবচেয়ে আক্রান্ত এলাকা নিউ ইয়র্কের আক্রান্ত এলাকার জন্য ছিলাম। ও অবস্থায় আমি ফোন করছি যতে লন্ডনে, সাইচুর কাছে ফোন করছি, সাইচু তোমরা কিছু করো বলে চাচা বলে একটা অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করো, তোমরা মানে ওই যে কৃত্রিম শ্বাস দিবার বন্দোবস্ত করো, মানুষের অক্সিজেন আর কি, তোমরা ব্যবস্থা করো। এরপরে এমরানের সাথে সাথে তার বাপর নামের ট্রাস্টে করছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। এই যে কঠোর সময়ে যে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো আমি শুনছি না মানিককুনা কোনো জায়গাতে এরকম কোনো নাই, 2টা অ্যাম্বুলেন্স এবং সব সময় এখানে মানে সাহায্যকারী লোক, মানে মানে শ্বাস দেওয়া লাগে, মানে অক্সিজেন দেওয়া লাগে, মানে সেই যে এই জিনিসটাগুলা কোনো গ্রামে আমি দেখি নাই, কোনো গ্রামে নাই। এই জন্য এটা মানিককুনা। এই নিউ প্রজন্ম তোমরা এটা দেখে শিখতে হবে এবং এটা থেকে তোমরা উৎসাহ নিতে হবে। মানিককুনা স্বাবলম্বী গ্রাম, খাদ্যে যেন অত বড় একটা বিশাল এলাকা হাওর। এই যে এটা যে বিল সম্পর্কে বলতেছি, পানি নিষ্কাশন করলে আর কত মন দান এখানে উৎপাদন হবে। এত বড় হাওর, এত বড় দানের জায়গা আর কোনো ডিস্ট্রিক্টও দেখি নাই কোনো গ্রামের লাগে, এক মানিককুনার এত জায়গা। আপনারা শুনলে খুশি হইবা, মানিককুনা একটা গ্রাম মাত্র। আপনি যদি মানিককুনারে পোস্ট অফিস করেন, এর অংশীদার কিন্তু বেলকুনা, সুরিকান্দি, সাহিলকান্দি, এরপরে এক সময় আমরা বসন্তপুরেরও পোস্ট অফিস, যদিও তারা গোলাপগঞ্জ থানাত, আমরা ফেঞ্চুগঞ্জ থানাত। আমরা একটা শুধুমাত্র একটা গ্রাম, ইউনিয়ন নাই। ইউনিয়ন হয় কয়েকটা ওয়ার্ডে, 9টা ওয়ার্ডে। আপনারা জানেন যে 9টা ওয়ার্ডের কুতুবপুরও আছে, মল্লিকপুরও আছে,
কিন্তু আমরা এটা শুধুমাত্র একটা গ্রামের ভিতরে 3টা দাখিল মাদ্রাসা আছে। আপনি একটা কৌমি মাদ্রাসার মহিলা হলোর টাইটেল পর্যন্ত আছে, আমরা হাওড়তলা মাদ্রাসা, আমরা হাই স্কুল আছে, আমরা কলেজ আছে, আমরা 4-5টা প্রাইমারি স্কুল আছে, আমরা 4টা-5টা এতিমখানা আছে। আপনার গ্রামও কয়টা আছে আমরা কমেন্টও জানাইবা। আমরা আমরা যে স্যাটেলাইট স্কুল আছিল, এরপরে আমরা আছে কিন্ডার গার্ডেন, মর্নিং সান চিলড্রেন একাডেমি। এটা আপনার গাঁৱত কয়টা আছে আমরা একটু কমেন্টও জানাইবা, এরপরে কক্কা আপনি। এমন একটা পয়েন্ট তুমি এখানে আনছো সাইনে, আমি 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 কিছু মর্মাহত একটা পয়েন্টের উপরে, একটা পোস্ট অফিস। এই পোস্ট অফিসটা আমরা ব্রিটিশ আমল থেকে মানিকোনার পোস্ট অফিস, বাট এই পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ এখন। এই মানিকোনার মানুষের কি এটা দেখে না? এই মানিকোনার যারা চেয়ারম্যান মেম্বার আছে তারা কি এটা দেখে না? যোগাযোগ ব্যবস্থাটা এখন ডিজিটাল হয়ে গেছে না? হ্যাঁ, না ডিজিটাল হইলে না, শায়দ আমি এটা সে পক্ষপাতি নাই ভাই, কারণ আমেরিকা থেকে ডিজিটাল নি মানিকোনা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হইল কি বিদেশে, খালি আমেরিকা না, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ইতালি, সৌদি আরব, পোস্ট অফিস ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা পোস্ট অফিস আছে, পোস্ট অফিস গোর আছে, আমরা পোস্টম্যান নাই, আমাদের পোস্ট অফিস পোস্টমাস্টার নাই। আমি 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 সবার কাছে মানে এটার মানে দরখাস্ত রাখতেছি, আপনারা আপনাদের পোস্ট অফিসটারে সজাগ করেন। আমরা গর্ব করি, সবসময় বলতাম গ্রামের 2 মাথায় 2টা মানে লঞ্চ ঘাট আছিল। একটা হইল কি মানে মানিকগঞ্জ লঞ্চ ঘাট, একটা বড় বাড়ি লঞ্চ ঘাট, ঠিক আছে। আমরা মানিকোনা বাজার আছে, আমাদের পোস্ট অফিস আছে, আমাদের দাতব্য চিকিৎসালয় আছে, আমাদের স্কুল আছে, আমাদের কলেজ আছে। প্রাউড ইস দিস নাও দিস টাইম আমরা যে যে কমি মাদ্রাসা আছে, দিস টাইম এটা হইল কি এখন মাস্টার ডিগ্রি সমতুল্য মানে টাইটেল যেটা পাস করা হইতেছে। আমাদের মেয়েরা কত উচ্চ শিক্ষিত হইতেছে, এটা তো এখন সরকারিভাবে এটা এখন মাস্টার ডিগ্রি সমতুল্য এখন জ্ঞান নেওয়া হইতেছে। এরপর দাখিল মাদ্রাসা, আমাদের যে যে সুলতানপুরে যে যে যেটা আছে মাদ্রাসাটা আছে জামিয়া, ও তো এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতেছে। এরপরে হাফিজি মাদ্রাসা, সেখানে মানে উইথ এতিমখানাও আছে। আমরা কিনা আছে এখন। আমি যে আমার ইয়ং জেনারেশন 4টা এতিমখানা সুলতানপুরে একটা চ্যারিটি করছেন নানি, ও যে আমরা ময়নাবাড়ি ও বাগনায়, হ্যাঁ মজনুয়ে, তারা নিজস্ব একটা এতিমখানা ও হাফিজি মাদ্রাসাও ইবাদি। তো আমরা 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 কোন জায়গায় কম আছি? কম নাই। আমরা এখন হইলো মুখ্য একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবার কাছে আমি আকুল আবেদন করে যাইতেছি, আপনারা পানি নিষ্কাশন করার পরে এখানে ফুড গ্রেন আরও বেশি প্রোডাকশন লাগে ব্যবস্থা করান। আপনারা ইউনিয়নের কাছে যান, শত মানুষ ডাক দেন, মাইক দেন, শাহিন একত্রিত করে গিয়া স্লোগান দিয়ে সেখানে যান, আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেন। মাত্র আমি আজকে হাওড়ে গিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করছি, বললে রে বাদ 2 ফিট চৌড়া এক সামান্য জায়গা কোথায় পানি যায় গিয়া, আর আমি এখানে মানুষে চাষবাস করতে পারে, যত জায়গা পড়ে দিয়েছে এমনি। এরপরে পোস্ট অফিসের কথা বলতেছি, এটা আপনারা পুনরুদ্ধার করান, এখানে পোস্ট অফিস সঞ্চালনা করান। কলেজ গভর্নমেন্ট কলেজের জন্য হয়, গভর্নমেন্ট কলেজ জন্য হয়, ডিগ্রি গভর্নমেন্ট কলেজ হইতো, ডিগ্রি পর্যন্ত হইতো। খালি আমি এমপি হইলাম আর আমার নামে কথা করে নিলাম, এটা না। মানিকোনা সবচেয়ে বেশি ট্যাক্স দিতেছে এই এলাকার মধ্যে, মানিকোনা সবচেয়ে বেশি বিদেশি, আমার রেমিটেন্স। এখন মানিকোনার যারা বিদেশে আছে অকাতরে পোষায় দেয় এলাকার মানুষের, যখন কোনো দুঃখ কষ্ট শুনে, হ্যাঁ সবাই অকাতরে কারোর বলা লাগে না, পোষা আসে গরিব দুঃখী মানুষের জন্য। সেটা এই জন্য আমি বলতেছি, এই যে যারা রেমিটেন্স দিচ্ছে বিদেশে আছে, তাদের সম্মানার্থে আপনারা এই জিনিসগুলো পুনরুদ্ধার করেন, এলাকার কলেজকে গভর্নমেন্ট কলেজে রূপান্তর করেন। আপনারা যে সমস্ত অসুবিধা আছে গ্রাম দেশে, এগুলো আপনারা পুনরুদ্ধার করেন। আপনাদের অধিকার আছে, আপনাদের অধিকার এটা উদ্ধার করেন। ঠিক আছে না, এই জন্য বলতেছি যে আমি শেষ বয়সে এটা বলতেছি যে শাহিন ভাই তুমি বলছো যে আমরা কি চান।
ফোন আবার শুরু গেছে তোমার উপু থেকে আমার শরীর আচ্ছা তাই জন্য তো এখন আমি আমার শেষ বয়সে আমি শেষ মতো এটা বলতে চাচ্ছি, আপনারা কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তর করবেন গভর্নমেন্ট কলেজ হিসাবে। হ্যাঁ ধরতাম কিতা কথা এখন লাড়িতে আছে তুমি একটু মাতিয়া কই কিতা কিতা কই দেখো আমি মাতি লাগতো যে আপনার মেয়ে আমেরিকাতে ফোন করছে আমরা ডাক্তার ফুফু হ্যালো মামা, হ্যালো, আমি সাক্ষাৎকার দিতেছি মামা, ওকে আমি এমকে টিভিতে সাক্ষাৎকার দিতেছি। টিভি চেষ্টা করো তা দেখছো দেখে তো এটা করে বুঝছো নি। তো আমি এটা বলতেছি, আমি 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 চাই এটা এই পোস্ট অফিসের কার্যক্রম করান, ব্রিজের কাজ করান, এরপরে আপনারা কলেজে ডিগ্রি কলেজে রূপান্তর করেন, আপনারা অধিকার আদায় করেন, আপনারা এই যে হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থা করে এখানে কাল্টিভেশনের সুযোগে নিয়ে আসেন। হ্যাঁ মানিককুনা কম করে নাই, নিজের পয়সা দিয়া কিন্তু কুরকুসি মুক্ত কিয়া রাস্তা নিয়ে আসছিল। হ্যাঁ এই পয়সাটা আমি নিজে বন্টন করছি, এই লন্ডন থেকে এই যে টাকাগুলো আসছে আমার কাছে আসছে, এই টাকাটা আমি নিজে বন্টন করছি, যার যতটুকু জায়গা মানে মাফিয়া নুরুল চেয়ারম্যানের মাধ্যমে করে দিছি কিছু স্কুল আমরা অতটুকু করছি রাস্তাঘাটের জন্য। কিন্তু আপনারা গ্রামে থাকিয়ে আপনারা আপনাদের অধিকার আদায় করেন, এটা আদায় আপনারা না করলে না বললে এটা হবে না। সবার জন্য এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা যে সচ্চু ভাই রেজান ভাই যে লন্ডন আরজাদ চাচার ফুয়া এন কইরা বসনিয়ার যুদ্ধ তাই টিভিত দেখছই না আপনারে তার উদ্দেশ্য কক্কা কোনটা কিতা হইল না তো বাধ্য মাথার আপনারা দেখছেন, দেখিয়া যে খুশি হয়েছেন বা জানছেন, আমিও খুশি, আমিও অনুপ্রাণিত। হ্যাঁ বাতিদা আমিও অনুপ্রাণিত। আচ্ছা তে আর আজ আমরা বেশি লেট হয়ে যাব, আমরা একটা দাওয়াত দেই যেহেতু আপনি আর কালকের পরে যাই রাখি আমরা কলেজ মাঠে টুর্নামেন্ট চলে, আপনি যদি দয়া করে 5 মিনিটও লাগে সময় করেন যাইন আমরা যুব সমাজে যদিও তারা বিএনপির বা জিয়াউর রহমান স্মৃতি, আর জিয়াউর রহমান তো আপনার মানুষ আসলা আমার মানুষ সবাই, আমার মানুষ শেখ সাহেব, আমার মানুষ জিয়া সাহেব, আমি সবার জন্য। আপনি তো আর্মি না আমি এটা একই যে আমি সবসময় মানিকুনার জন্য যে দল হয়েছে সেও তখন কেউ দল মানিকুনার উন্নতির জন্য আমি কাম করে আমি মনে হয় আপনারটা পাইলিছি আমি আমার একটা রাজনীতি মানিকুনি রাজনীতি আমিও যে আমি যে এমপি পাই আমার কলেজটা কোন দিন দিবা কোন দল করে আমারে মুজিবে আর দুলাভাই কইলা কিতাবা খানো গেছে এইটারে লইয়া ছাত্র বলে রে আমি গেছি রাস্তা লাগি, তুমি যাই যখন তুমি আপনার লাগি তুমি যাই যেদিন ডাক দিবা তোমার আমিও বউ ছাত্র লইয়া আবার তোমার লোকে যাইব, আমি মানে কোনো লাগে যেখান করতে আমার দরকার আছে আমি করবো। ঠিক আছে, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, এমকে টিভির লগে থাকবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। এমকে টিভির সব মানিকুনার সব খবর সকলের আগে পাইতে হইলে এমকে টিভিরে ফলো দিয়া রাখবা। আমি একটা প্রশ্ন করতে যে আমরা একটা দুইটা জিনিস আছে কি যে একটা হলো অ্যাম্বুলেন্স আর একটা হলো অক্সিজেন। আমরা স্কুল প্রতিষ্ঠানের অক্সিজেনের দরকার, ক্লিনিক অক্সিজেনের দরকার, কিন্তু আমরা এই গ্রাম অক্সিজেন লাগে তো। আচ্ছা ওইবা এটা আপনি কিতা কোয়াত আসলা না, আমি যেটা তুমি যে প্রশ্ন করছো এটার উত্তর মানে আমি এককভাবে আমি আছে কিন্তু এককভাবে আমি কিতা দিতাম, কারণ তুমি যেন আসো তুমি জানি এটা যখন এটারে অক্সিজেন আছে আমরা আর যে করোনার সময় লইছিলাম ওটা বোতল সকল আছে বাজারত তো যার লাগে কইও। আর একটা হইলো যে আমরা তরুণ সমিতি যেটা আছে না ওখান বাইরে তরুণ সমিতি আমরা বহুত লাইভে দেখছই মনে হয় তরুণ সমিতি। আমি আপনার আর পিছন তুমি তুলা না কইলে আপনি সহজ আরাম পাইরা না। তরুণ সমিতিটা আপনারা বানাইছেন, আপনারা সময় হইছে। এই তরুণ সমিতি আপনারা সময় তো বহুতটা খরচ হয়, একবারে শেষ সময়
আমরা যেখানে দেখছি সিলেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হইল আতিকুর রহমান গোল্ড কাপ এই সময় হয়েছে। কিন্তু আমরা সব সময় অংশগ্রহণ করতাম, হয় ফার্স্ট নইলে সেকেন্ড হইতাম। আমরা আমরা যত সময় অংশগ্রহণ করছি। এরপরে তরুণ সমিতির তো আপনারা জমানাত তো কতটা করছেন, ওখান লাস্টের খবর তরুণ সমিতির যে কোনোভাবে আপনারা কিলা করছেন না করছেন আপনারা সবটা জানরা। এবারে লাস্টে আমরা একটা সিস্টেমে গেছিলাম যে আমরা সমিতিটারে বাঙ্গিয়া 3 তলা পর্যন্ত করবো। আমরা ইমরান ভাই চেয়ারম্যান, তাইন আসলা সভাপতি, আর সঞ্জিত চাষা সেক্রেটারি। আমরা প্ল্যান করছি এবং ফায়ার তুলছিও, আপনারা দেখছেন। আমি লাইভ একটা ছোটো মোটো করছিলাম, প্রায় 20 জনে কইছেন যে তারা টেকা দিবা, লন্ডন থেকে আমেরিকা তনে সবেও কইছেন টেকা দিবা। আমরা আশা করছিলাম 20 লাখ টাকার মতো আমরা তুলিলতাম পারবো, কিন্তু এরপরে জানি না তারা কাগজর কিতা সমস্যা, মূল ভূমিদাতা যে আমি সমাধান আমি বুঝলাম না। এমন এক পরিবারের লোকে এখানে মানে যাদের ভিতরে কোনো সময় এই পরিবারের মানুষের, এই খন্দকার গোষ্ঠীর মানুষের কোনো সময় তার ভিতরে এই কোনো রকম সমস্যা না। এটা আমি বলতেছি তারা এটা এরকম কিছু না। এই যারা জায়গাটা দিছে নীতিতে জায়গা দিয়েছেন তারা, কিন্তু আজকে যে তার বংশধররা যে এইভাবে এটারে মানে অস্বীকার দেয়রা, কিনা জায়গা এটা কিনা সুন্দর না। কিনছেন আপনারা সময়, আপনারা কিনছেন জায়গা, কিন্তু রেজিস্ট্রারির সময় হয়তো হইছে না রেজিস্ট্রার। এখন তান বাপ মরি গেছেন, দাদা মরি গেছেন, এখন তান জমানা তাইয়া তান দাবি কররা। আমরা এটা একবারে মানে ভাই সম্পর্ক মনে হয় আমার, তারা এখানে একটা ঠিক করেন না। এরপরে আমরা যেহেতু লাইভ সবে দেখরা, আমরা কইছি তারা কত টাকা চায় হোক, আমি টাকাও দিমু, সব দায়িত্ব আমি একলা নিছি। কি চেয়ারম্যান সাহেব আসলা, সেক্রেটারি সাহেব আসলা, আমরা সঞ্জিত চাষা সহ তারা কইছেন যে তুমি তাই কিতা চাইরা বলে আমরা টাকাও দিমু। আমি যে সময় ফেসবুকে কইছি তরুণ সমিতির কাজ শুরু হয়েছে, আপনারা এখন বহুতে কমেন্ট করছেন, আইয়া কইছেন আমি 50,000 দিম, 50,000 বহুত দেওয়া আসলা। আমি একটা বলতেছি যে টাকা খালি বড় সময় নাই। আর এই যে বাইন তো এইগুলা দিরা না, তারা তারা এটা ঠিক করেন না। তারা পূর্বপুরুষে দিয়া গেছেন, এটা টাকাও নিচ্ছেন। তারা এখন মারা গেছেন, কবরে আছে তারা। কিন্তু আমার যে সোনুর মামু আছেন, তা এই ফোক করে তারা বাইন তারা সাক্ষীদের যে এটা জায়গা দেওয়া হয়েছে তারা দিতেছে না। কিন্তু এই জিনিসটা ঠিক না। আমার এই যে বাইরা যারা শুনতেছে, বাইনদের ছেলেমেয়েরা যারা শুনতেছে, তারা যেন তারা কয় যে এই জিনিসটা তারা রেজিস্টার করে দাও, এটা থেকে তারা দাবি এটা উঠে নোক। এটা আমরা এলাকার একটা সম্পদ, এটা গভর্নমেন্ট রেজিস্টার করা সম্পদ। এই সামান্যের জন্য তো আপনারা এটার উপরে লোভ করবেন না। আপনারা এটা মুক্ত দেন। 1963 ইংরেজিতে রেজিস্টার মুক্ত দেন। আপনাদের এই দাবিটা উঠান, এটা ঠিক না। আপনাদেরকে এলাকার মানুষে ভালো হইতেছে না, আমরা বিদেশ থেকে ভালো হইতেছে না। আপনাদের থেকে আমরা এটা চাই না। আপনাদের পূর্বপুরুষ হজে গিয়া ওখানে উনি ইন্তেকাল করছে, হজে গিয়ে ইন্তেকাল করছে। আপনারা দেখেন আমি কি বলতেছি, আমি অনেক কিছু জানিয়া বলতেছি। উনি কত স্বচ্ছ এবং মানুষ ছিল, পবিত্র মানুষ ছিল। আপনারা সেই বংশর সেই উরজাত আপনারা সন্তান। আপনারা এটা থেকে অভয়মুক্ত করেন। আপনারা এটা থেকে এইভাবে আটকাই রাখেন, বাধা দিবেন না প্লিজ। আপনারা রেজিস্টার করে দেন এবং আপনারা আর লোভ করবেন না। এগুলা চিরস্থায়ী নয়, আর আপনারাও দুনিয়াতে চিরস্থায়ী নয়। আপনারা এটাকে মুক্ত করে দেন। এই প্রতিষ্ঠানটাকে গঠন করতে সহযোগিতা করেন। আমি এটা বলবো। পরক্ষণে আমি বলতেছি, লাইভ টিভিতে আমি আজকে সাক্ষাৎকার দিচ্ছি, আপনারা সবাই শুনতেছেন এবং দেখছেন। আমি যদি কোনো রকমের কারোর সাথে কোনো বেয়াদব করে থাকি বা কথা বলে থাকি, আপনারা আবার মাফ করে দিবেন। বয়স প্রারম্ভে শেষ প্রান্তে আসছি, দেশে আসছি, চলে যাচ্ছি আগামী 24 তারিখ। দোয়া করবেন যে যেখানে আসেন। আমি সবার দোয়া প্রার্থী। আমি আপনাদের জন্য দোয়া করব এবং আপনারা সবাই ভালো থাকেন। যদি আল্লাহ যদি নসিব দেয় হয়তো দেখা হইতে পারে কারোর সাথে। আমি এই বলে আপনাদের কাছে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধু সকল, আপনারা জানেন আমরা লগে আসলা জাতির শ্রেষ্ঠ সন্তান
আমরার মানিককুনার কৃতি সন্তান বাংলাদেশের সূর্য সন্তান জনাব মাতাবুদ্দিন ভাই আমরার মাঝভাড়ার একমাত্র জীবিত এবং একমাত্র মুক্তিযোদ্ধা। আমরা তার দীর্ঘায়ু কামনা করি আর উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আর সব ভালো থাকবা সুস্থ থাকবা MK টিভির লগে থাকবা। MK টিভি মানিককুনার সব খবর পাইতে হইলে সবার আগে ফলো দিয়ে রাখবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।